দুপুর কিংবা বর্ষা যে কোনো সময় আমি অন্তত 3 থেকে 4-5 বারও এই এলাকায় আসতো, যেহেতু আমার একটা বাসস্থানের মতো, যেখানে আমি এসে যখন আমি একটু নিজেকে একটু রিল্যাক্স করি, তখন আমি এখানেই শান্তি নিয়ে আমি আসতে চাই এবং এখানে আসি। এবং আমি এলাকার, আমি মনে করি আমিও একজন এই ওয়ার্ডের একজন বাসিন্দা। আমি এই ওয়ার্ড সম্পর্কে আমার যথেষ্ট ধারণা রয়েছে, তবে আমার শেষ সময়ে এসে শেষ পিরিয়ডে এই রাস্তা সম্প্রসারণের কাজটা করতে পেরেছি, কিন্তু এখনো সম্পূর্ণ করা হয়নি। এই সড়কটা সিলেটবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা সিলেট থেকে সুনামগঞ্জের, এবং এই রাস্তা দিয়ে একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত এত ঘনবসতি এলাকা আমার মনে হয় এই পূর্বাঞ্চলেও নাই, যেটা পশ্চিমের দিকে এত বেশি ঘনবসতি। আমরা 8 নম্বর ওয়ার্ডের আপনাদের কাউন্সিলর ইলিয়াস বলেছে যে আমি কোথাও মনকষ্ট হইলে, আমি তো কাজ যদি দেখি ভালো হয় তাহলে কাজ করতে পারলেই আমি খুশি। আমি একটু টেস্ট করে তারা যে একটা কাজ করার যে আগ্রহ, সেটার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এই মফিজুররহমান কামরান এখন এখানে আসছে বলছে, কিন্তু এমন কোনো দিন নেই তার ওয়ার্ডের আলহামদুলিল্লাহ আমার মনে হয় 95% কাজ শেষ হয়েছে, কিন্তু এইটাও শেষ, মানে তার শেষ আরও কিছু রয়েছে। এটা চলমান প্রক্রিয়া, কখনো এটা সমাপ্তি হবে না। তা আজকে যা আছে আগামীকালকে আরেকটা সমস্যা বাড়বে, আরেকটা হবে, এইটাই প্রসেস। কিন্তু তারা যে তাদের এলাকার প্রতি যেভাবে মানে সিরিয়াস, এটাই হচ্ছে জনগণের জন্য সৌভাগ্য। যেটা হয়তো আন্দোলন করে সংগ্রাম করে অনেক এলাকায় যে কাজটুকু করতে পারেন না, ঠিক আপনারা জায়গা মতো আপনাদের নির্বাচিত প্রতিনিধি পাঠিয়েছেন, সে তার আপনাদের অধিকার সে আদায় করে নিয়ে যায়। আমি তাদের উভয়েরই সুস্বাস্থ্য কামনা করি এবং আমার বিশ্বাস যে নির্বাচিত হয়েছে আপনাদের এলাকার প্রতিনিধি জগদীশ, সেও আমার সঙ্গে আমার সমসাময়িক কাজেই আমার বিশ্বাস সেও সেইভাবে কাজ করবে বলে আমার বিশ্বাস। নতুন নির্বাচিত মেয়র হয়ে আসছেন, আমার বিশ্বাস তিনিও সিলেটের যে উন্নয়নের ধারাবাহিকতা আছে এবং তার করারও অনেক সুযোগ থাকবে, কারণ তিনি সরকারের একদম যেখান থেকে সেই পর্যায়ে ওনার সঙ্গে সম্পর্ক আছে, সেই বিশ্বাস আমাদের আছে। এখন আমি দোয়া করি তিনি যেন দায়িত্ব নিয়েই এই কাজটুকু করেন এবং আমাদের যদি সহযোগিতা চান অভিজ্ঞতার প্রশ্নে, আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। আমি এই এলাকার বেশি বক্তব্য দিতে চাই না। আফসর এবং সজীব বলেছে যেটা, আমি অলরেডি আমরা আপনাদের একটা যদি যাই, এই বিদ্যুতের লাইন আমরা এখান থেকে সরানোর অলরেডি এটা পাস হয়ে গিয়েছে, কিন্তু এইটা করতে গেলে 33,000 ভোল্ট, মানে যেটি সিলেট সুনামগঞ্জ হোল মানে সিটি একসঙ্গে বন্ধ রাখতে হবে। এর জন্য মেডিকেলের ইমার্জেন্সিটা রেখে, উসমানী মেডিকেলের ইমার্জেন্সি রেখে এখানে আমাদের এই বিদ্যুতের লাইনটা এখানে, এই জন্যে এটা কুমারগাঁও থেকে গেছে এবং এটা এখান থেকে সব বিদ্যুৎ সঞ্চালন হয়ে যায়। কাজে এই খুঁটিগুলা তারা একদিনে পারবে না, মানে এটা আগামী 5-7 দিনের মধ্যে দেখবেন এখানে
নতুন খুঁটিগুলো লেগে গেছে, মধ্যখান থেকে এই খুঁটিগুলো আমরা সম্প্রসারণ করব। মাটি ভরাটের কাজ খুব সহসাই আরম্ভ হবে ইনশাল্লাহ। আমি যাওয়ার আগেই অন্তত এইটা এই স্কোয়ারটুকু আমরা ফিল আপ করব। আমরা এটাতে আরেকটা বিষয়, আমি হয়তো সোমবার নতুবা মঙ্গলবারেই আমি ডিসি ট্রাফিককে বলেছি, আমাদের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং আমাদের প্রকৌশলী এবং আর্কিটেক্ট দিয়ে নিয়ে এখানে এই টার্নিং পয়েন্টটা, এখান থেকে এই রাগীবালি মেডিকেল কলেজে এদিকে যাওয়া বা এই এলাকায় ঢোকা এবং ওইদিকে যাওয়া, আবার এদিকে বেরিয়ে আসা, এটা একটা পয়েন্ট হয়ে গেছে। এখানে যদি ট্রাফিক সিস্টেম এবং এখানে যদি একটা চত্বরের মতো রাউন্ড অ্যাবাউট করে, কারণ এদিকে টার্ন, তখন ওইদিকে গাড়িগুলো আর যানজট হবে না। এই প্ল্যানিংটা আগামী সোমবার বা মঙ্গলবারেই তারা ডিজাইন করবে কোথায় এটা সেন্টার পয়েন্ট হবে, তারপরে এইখানে এটাও হবে। এইখানে আরেকটা বিষয়, ফুল স্টকের জন্য আমরা এটা সাইট সিলেকশন, এখানে এই বাম সাইডেই আমরা হয়তো একটা লিমিটেড কতটা 15টা অথবা 20টা এখানে এ ধরনের একটা স্ট্যান্ড লিখে দেব, যাতে করে না দেব ঠিক আছে, কিন্তু যতটা দেব তার বাইরে যেন অতিরিক্ত, এবার এটাও আনতে হবে যেহেতু তোমরা এই এলাকার সন্তান, এই এলাকার সৌন্দর্য তোমরা রক্ষা করার দায়িত্ব তোমাদের, কিন্তু এলোপাতাড়ি সামনে পিছিয়ে এই সে করে রাখা যাবে না। এইখানে দায়িত্ব নিতে হবে মোহনা সমাজ কল্যাণ সংস্থা। আমরা ওনাদেরকে স্ট্যান্ডার্ড আমি পারমিশন দিয়ে যাব, সেই পারমিশনের সঙ্গে আমি অ্যাটাচ করে যাব মোহনা সমাজ কল্যাণ সংস্থাকে, কারণ মোহনা সমাজ কল্যাণ সংস্থা এই দায়িত্বটুকু নেবেন যে এরা যেখানে সারিবদ্ধভাবে এখানে থাকবেন, যাতে করে পয়েন্টে কিংবা এখানে অতিরিক্ত গাড়ি দিয়ে এখানে পয়েন্টে যানজট সৃষ্টি না করতে পারেন। এবং এই এবার বর্ষাতে একটা জিনিস হয়েছে, যাই হোক কষ্টর পরে এইটুকুতে কিন্তু পানি উঠে নাই। ড্রেনেজ সিস্টেমটা আমার মনে হয় আগের থেকে এখন ক্লিয়ারেন্স হয়েছে, এবং আমরা আশা করি, আমাকে সেদিন কামরান নিয়ে দেখিয়েছে এখানে আরেকটা কিছু অংশ বাকি আছে, ওই রাগীবালি মেডিকেল না আর কি, ওদিকে শ্রাবণীর ওদিকে নিয়ে ওইখানটা আমরা ক্লিয়ার করতে পারলেই ইনশাআল্লাহ। গোয়াবাড়ি ওয়াকওয়ে হয়েছে, আজকে আমি বলে দিয়েছি 26 তারিখের মধ্যে যেন এটা ক্লিয়ার হয়ে যায়, যাতে এটা উন্মুক্ত হয়ে যায়। এবং খালি উন্মুক্ত করলে হবে না, এই ছড়াটা আবার ক্লিন করতে হবে, তা না হলে মানুষ স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারবে না। আরেকটা বিষয়, এই এলাকাতে আমরা এটা মনে হয় ইলিয়াস বলে নাই না, আমার মনে হয় এটা তার বলা উচিত ছিল। অনেকগুলো রাস্তা আমরা চলে যাব ঠিক, কিন্তু অনেকগুলো রাস্তার কাজ অলরেডি টেন্ডার দিয়ে দিয়েছি, ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে, নোহা পেয়েছে কন্ট্রাক্টররা। আমার মনে হয় এখানে আরও অনেকগুলো রাস্তা, ড্রেন এবং আমার সর্বোচ্চ কমসে কম 20-25 কোটি টাকার কম নয়, এখানে কম হইবে। তো কাজেই কামরান যেটা বলেছে তার দুইজনের হিসাব করে এটি একটু কমায়া বলছে, 9 নম্বর ওয়ার্ডেও কিন্তু একেবারে যে কম সেটা না, হয়তো গোয়াবাড়ির ওয়াকওয়ের কারণে কিছু পয়সাটা এখানে একটু অতিরিক্ত, ওইটা ধরলে তো হবে না, কিন্তু রাস্তা 90% নাই, আমি তার সামনেই বলছি 95% রাস্তা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে 9 নম্বর ওয়ার্ডে। এখন 9 নম্বর ওয়ার্ডের বাকি আছে STS, আর বাকি আছে একটা পাম্পের ওয়াটার, তো এখন তো ওয়াসা হয়ে যাচ্ছে, কাজে কোনো অবস্থা নেই। আমাদের আপনাদের আরেকটা বলে দেই, তারাপুর গার্ডেনের ভিতর দিয়ে
আমাদের মিনালবাগ বাড়ির কোণা থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত আমাদের এলজিডি প্রজেক্টের আওতায় প্রায় 40 ফিট, কমসে কম 40 ফিট প্রশস্ত হয়ে বিমানবন্দর পর্যন্ত সেটা যাবে। সেই প্রজেক্ট মোটামুটি পাস হয়ে গেছে। এখন সেটা ইভ্যালুয়েশনের প্রয়োজন। হয়তো কিছুদিনের মধ্যে এই যে বৈষয়িক অর্থনৈতিক মন্দার কারণে এখন একটু স্থবির আছে। যখন এটা হবে তো মোটামুটি এটা ফাইনাল ডিসিশন হয়ে গেছে যে এটা হয়তো অনেকের জমি অধিগ্রহণ হবে। এইটা একটা সুবিধা আছে। আমি যেভাবে শহরে সবার কাছ থেকে আল্লাহর হস্তে নিয়ে নিয়েছি, এইটা হয়তো আল্লাহর হস্তে নেওয়া যাবে না। তবে এখানে বেশি অংশ গার্ডেন, ওনারা হয়তো মানে সরকারি রেটে। তো এনিওয়ে, এই রাস্তা এবং ড্রেন, এটা এখানে 2টা কালভার্ট ভেঙে গেছে, পুরোনো কালভার্ট। এই কালভার্ট সহ এটা আমি ঢুকাইতে সক্ষম হয়েছে এবং সেটা আমি অলরেডি এলজিডির কাছে অ্যাপ্রুভ করে, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর কাছ থেকে অ্যাপ্রুভ করাইয়া, সচিবের কাছে অ্যাপ্রুভ করাইয়া এটা নাম্বার দিয়ে অলরেডি আমি আবার সোমবারে বা মঙ্গলবারে গেলে বলতে পারবো যে কয় তারিখের মধ্যে এই অধিগ্রহণ কার্যক্রম এই রাস্তায় শুরু হবে। আমাদের এই রাস্তা শুধু তাই নয়, তার সঙ্গে সড়ক বাতি এবং আধুনিক এলইডি লাইট সহ এখানে প্রতিস্থাপন হবে। না, এইটা না, আর এই রাস্তার সঙ্গে আমার ভাই সজীব অথবা আমাদের আফসল নাকে বলছিল যে সিসি ক্যামেরা, এই যে আমার ডান দিকে একজন আছেন, বলবেন না কতটা লাগছে। 8-এরও বলবেন লাগে নাই, আমিও স্বীকার করি লাগে নাই, একেবারে লাগে নাই এটাও ঠিক না। মেন্ডুদা 8 নম্বর ওয়ার্ডে, 9 নম্বর ওয়ার্ডে গুরুত্বের দিক থেকে বিবেচনা করে আমি এটা টেন্ডার পাস করে যাব ইনশাল্লাহ, যাতে করে ওনারা পরবর্তীতে এটা আদায় করুন। তবে একটু সময় লাগবে, কারণ এইটা বুঝতে পারতেছেন সারা বিশ্ব জুড়ে অর্থনৈতিক মান্দা অবস্থা। তবে এটা পাস করে যাব। আর আমারও একটা শখ আছে, এদিকে ঢুকি যখন, যে এটা পাঠানটুলা বিমানবন্দর বাইপাস রোড, এইটা আমি আজকে যখন মাথায় দিয়েছেন, আমি 2-3 দিনের মধ্যে আর্কিটেক্ট পাঠাইয়া অন্তত গেইটের টেন্ডার করে দেব। গেইটের টেন্ডার হবে এবং এইখানে রাস্তাটাও ইনশাআল্লাহ, যদি এলজিডির আমি মেয়রে থাকি বা না থাকি, যেখানেই থাকি না কেন, অন্তত পক্ষে এই ব্যাপারে আমি দৌড়াদৌড়ি করতে পারবো। এখানে আমাদের ওয়াকওয়ে সহ ফুটপাতে যাতে সুন্দর করে টালি, যেটা কি বলে, পার্কিং টাইলস লাগে। এই এলাকায় একটা মোহনা, মানে কি মোহনা, অনেক সুন্দর নাম, তিন দিকে অথবা 4 দিকের মিলন স্থল, এই মিলন মেলা হবে ইনশাল্লাহ রাস্তা দিয়ে। এটাতে সিটি কর্পোরেশন বা যে অবস্থায় থাকি না কেন, ইনশাল্লাহ সেটা করব অবশ্যই, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে। ঈদগার কাজ শুরু করেছি। আমি আজকে এখানে বসেই ঠিকাদার সাহেবকে বলে দিয়েছি 30 অক্টোবরের মধ্যে যেন আমরা এটাকে আমাদের পরিপূর্ণ শাহী ঈদগাহ হিসাবে পাই। বৃষ্টির কারণে, নতুবা আজকে এতদিনে হয়ে যেত, বৃষ্টির কারণে এইটা। তবে এর জন্য আমি এই এলাকার মুরব্বিয়ান এবং মোহনা সমাজ কল্যাণ সংস্থা বা এই এলাকার মানুষের যে উদ্যোগ এবং সহযোগিতা, এবং এটার কারণে হয়তো আমাদের কাজ করতে স্পিড বাড়ছে এবং আমরা কাজ করতে পেরেছি। আমি সত্যিকার অর্থে নগরবাসীর পক্ষ থেকে এই এলাকাবাসীর যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের যে সহযোগিতা, এর জন্য আমরা চিরঋণী, আমরা কৃতজ্ঞতা প্রকাশ। পরিশেষে আমি এইটুকু বলতে চাই যে আমার এখানে আমি দেখতেছি সামনে বসা আছে, হয়তো
সড়ক ও জনপথ বিভাগের সিদ্ধান্ত ওনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমাদের অনেক ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে। 1972-73 সালের অধিগ্রহণকৃত জমির সরকার অধিগ্রহণ করেছে সড়ক ও জনপথ, এইখানে বিল্ডিংগুলো যেটা আছে, কিন্তু সড়ক ও জনপথ বিভাগ সেটাকে এই অ্যাক্সিডেন্টের এখানে নামজারি থেকে না কাটার কারণে 56 সালের আপনার সেই জরিপে আবার তাদের নাম সম্পৃক্ত হয়ে যায় এবং এই এসএমএফের কারণে অনেক রেকর্ডীয় ভূমি অনেকে ক্রয় করে, মনে করেছে যে তার রেকর্ড আছে, আমি দলিলকে নিয়েছি। কিন্তু পরবর্তীতে আমরা যখন হাত দিলাম সড়ক ও জনপথ বিভাগ, দেখা যায় এটা সরকারের অধিগ্রহণকৃত জমি এবং যার জন্য পরবর্তীতে এটা বাতিল হয়ে যায় এবং এটা তার পূর্ব নির্ধারিত চলতে আবার চলে। এখন একটা আগামী এই কয়েক মাসের মধ্যেই নতুন যে বিএস রেকর্ডে যেটা ভুল হয়েছিল সেটাও সংশোধন হয়ে চলে আসবে ডানে বামে উভয় দিকে। তারপরেও যারা সাময়িক সময়ের জন্য যারা ধরেন আমরা বাধ্য হয়েছি, এটা ম্যাক্সিমাম জনগোষ্ঠীর স্বার্থে, অল্প কিছু জনের অনেক ক্ষতি হয়েছে, এটা আমাদের ব্যক্তিগত কোনো পার্সোনাল এনিমির কারণে নয়, জনস্বার্থে। আমি আল্লাহর হস্তে ওনাদেরকে বলবো মনের থেকে, মানে অনেক সময় কঠোর হয়েছি, তাতে মনে কষ্ট দিয়ে থাকলে আল্লাহর হস্তে মাফ করবেন। তবে এটাও ঠিক যে আমরা এখন বাড়িঘর তৈরি করার আগে, জমি জমা কেনার আগে এগুলা আমরা দেখে শুনে কেনা ভালো, কারণ বড় বড় রাস্তার পাশে সরকারের অনেক অধিগ্রহণকৃত জমি থাকে। আপনাকে উচিত হবে এই ক্ষতিগ্রস্ত করতেন না যদি আপনারা সঠিকভাবে সব কিছু যাচাই বাছাই করে কিনতেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত, আমাকে আপনারা আজকে বিদায় বলেছেন, আমি আপনাদের কাছে একটা দাবি রাখব। আমার যেদিন বিদায় হবে, এই দুনিয়া থেকে আমি যখন বিদায় নেব, সেদিন যেন আপনারা অন্ততপক্ষে আমার জানাজায় উপস্থিত হয়ে আমাকে মাফ করে দিয়ে আমাকে বিদায় দিবেন। সেই বিদায়ের জন্য আপনাদের কাছে আমার দাবি থাকলো। এবং পরিশেষে আমি এইটুকু বলতে চাই, সিলেটে রাজনৈতিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত এই সিলেট। আমরা আমাদের সেই অতীত ঐতিহ্যকে ধরে রাখতে হবে। আর পাশাপাশি আপনারা দোয়া করেন এই দেশের জন্য, এই নগরীর জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশটাকে, আমাদের এই নগরটাকে শান্তির দেশ, শান্তির নগরী হিসাবে করে দিলেন। এবং কাউন্সিলরদের আরও দায়িত্ব বাড়বে। আমি এইটুকু বলে দিয়ে আল্লাহর কাছে তওবা করা উচিত। আমরা জানি না আমরা কোন অবস্থার মধ্যে আছি। আমাদের এই এলাকাটা মানে সিলেটটা আর্থকুইকের জন্য রেড জোনে অবস্থিত। ঘন ঘন ভূমিকম্প হওয়া মানেই বড় একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে বলে বিজ্ঞানীরা বলেন। আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি, কিন্তু আল্লাহর সঙ্গে তো সব প্রস্তুতি কেউ বলতে পারবেন না। এই প্রস্তুতিটা কোনটা, যদি এই ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে যাতে আমরা রেস্কিউ করে নিতে পারি যতজন বেঁচে থাকি। কিন্তু আল্লাহর হস্তে বাড়িঘর তৈরি করার সময় এই রাস্তাঘাটটা যদি বড় না হয় তাহলে কিন্তু এখন একটু ফায়ার সার্ভিস আসতে পারবে। যদি ফায়ার সার্ভিস ঢুকতে না পারে আগুন নিপাতে পারবে না। অ্যাম্বুলেন্স যদি ঢুকতে না পারে ক্যাজুয়ালিটি হলে রোগী নিয়ে হাসপাতালে যেতে পারবে না। কাজেই এই সহযোগিতার জন্য আমি আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আর কাউন্সিলর ইলিয়াসুর রহমান যেহেতু সম্বোধিত বিদায় নিচ্ছেন আমার সঙ্গে, আমি বলবো এই ওয়ার্ডে যারা জমি দান করেছিল তাদের সার্টিফিকেট কিন্তু আপনার কার্যালয়ে আমি পাঠিয়ে দিয়েছি। আপনি যথাযথভাবে সেই সব নাগরিকদেরকে
সেই সনদপত্র বিতরণ করে দিন। হয়তো খুব অল্প সংখ্যক হবে, কিন্তু মখলিসুর রহমান কামরানের এখানে অনেক সার্টিফিকেট। আমি বলবো আপনারা খুব তাড়াতাড়ি জনগণের কাছে সেই সনদটা, আমাদের জমি দিয়ে সাহায্য করেছেন তাদেরকে আমরা রিকগনিশন দিচ্ছি যে এই জমিটা আপনারা জোর করে নেই বা আপনারা কোনো দখল করে রাখেন নাই, আপনারা আপনাদের নিজের সম্পদ থেকে সরকারকে, সিটি কর্পোরেশনকে সহযোগিতা করেছেন। এটা যেন আপনার পরে আপনার পরিবারের সদস্যরাও এটার মূল্যায়ন পায়, আমরা এটা রেকর্ড করে রাখছি। আমি আবারও আপনাদের যারা আয়োজক তাদেরকে এবং আমার মুরব্বিয়ানদেরকে আমি আমার অন্তরে অন্তত আপনারা যেটা করেছেন, আমি আপনাদের এতটুকু আমার হৃদয়ে আজকে এইটুকু মনে আসতেছে যে আমি আরও কিছু কাজ করতে পারলে হয়তো খুশি হই। তবে আপনাদের যে ভালোবাসা আছে সেই স্পিড নিয়ে আমি যেখানে থাকি না কেন আপনাদের সঙ্গে থাকব। নতুন পরিষদ যদি চায় আমাদের সহযোগিতা, আমরা সেখানেও কাজ করব। আল্লাহ আমাদের সহায় হন। আর আমি আপনাদের দোয়া চেয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ ভাই 1 মিনিট বাদে দিবা খুব কইলে জয় সবাই বারাকা ক্র্যাশ দে জয় ওর ক্র্যাশটা নিছে দিমু স্যার ওর কারণে একটু কই দাও সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সমাপনীর বক্তব্য হবে। তবে সমাপনীর বক্তব্যের পরপরই আপনারা যারা সম্মানিত উপস্থিতি রয়েছেন আপনারা নির্ধারিত স্থানে বসে থাকবেন। আমাদের মহানা সমাজ কল্যাণ সংস্থা এবং এলাকাবাসীর পক্ষ থেকে সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনাদেরকে আপনাদের আসনে পৌঁছে দেওয়া হবে। দয়া করে বিশৃঙ্খলা এড়াতে সেই সহযোগিতাটুকু আমাদেরকে করবেন আপনারা। আর সমাপনী বক্তব্যের পরপরই মহানা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয় এবং সম্মানিত কাউন্সিলর মহোদয়কে নিচে স্টেজের নিচে এখানে ক্রেস্ট প্রদান করা হবে এলাকাবাসী এবং মহানা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে। এ পর্যায়ে আজকের এই মহতী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য এবং সমাপনী বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি পাঠানটুলার কৃতি সন্তান বিশিষ্ট মুরব্বী মহানা সমাজ কল্যাণ সংস্থার পাঠানটুলার সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুর রাজ্জাক খান রাজা ভাইকে ওনার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে এই সম্বর্ধনার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার বিশেষ প্রিয়, আমার ব্যক্তিগত সম্পর্ক এবং বিশেষ প্রিয় আরিফুল হক দগি, আমার ছোটো ভাই ইলিয়াসুর রহমান ইলিয়াস, আমার আরও ছোটো ভাই মখলিসুর রহমান কামরান, সো উপস্থিত আমার সম্মুখে যারা মুরব্বিয়ান আছেন এবং যুবক ভাইয়েরা আছেন, সবাইকে আমি মোহনা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকের এই বিজয়ী অনুষ্ঠানে যোগদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করিয়া আমার মেয়র সাহেব, আমাদের যে বিশেষ করে আমার ঈদগার ব্যাপারে আমি মেয়র সাহেবের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি বা যতটুকু কাজ বাকি রয়েছে, আশা করি উনি 30 তারিখের ভিতরে, একটু আগে বলেছি 30 তারিখের ভিতরে একটা ডালাইয়ের ব্যবস্থা করে দেবেন। ঠিকাদারকে বলছেন, তো আমরা আশা করবো 30 তারিখের ভিতরে একটা ডালাইয়ের ব্যবস্থা যেন করিয়া দেন। আমাদের হায়াত মজুরির কোনো লিমিটেশন নাই। আমার সাথে আমার সাথে একসাথে আমরা কাজ করতাম আমার শ্রদ্ধেয় মুরব্বী আব্দুল খালিক মিনাল ভাই, উনিও ঈদগার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। উনি আজকে আমাদের মধ্যে নাই। আমরা তার আত্মার মাগফিরাতের জন্য সবাই মনে মনে দোয়া করি, ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন। আর আমাদেরও সময় এখন আমরা বোনাস টাইমে বাস করতেছি, তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর মেয়র সাহেবের জন্য সবাই দোয়া করবেন, কাউন্সিলরের জন্য দোয়া করবেন। এই দোয়া আশাবাদ ব্যক্ত করিয়া মেয়র সাহেবের দীর্ঘায়ু কামনা করি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে সবার সমাপ্তি ঘোষণা করলাম।
মহল্লা সমাজ কল্যাণ সংস্থার এই ক্রেস্ট প্রদানের পরেই পাঠানটুলা সিএনজি স্ট্যান্ড 707 ওনারা ফুল দিয়ে মেয়র সাহেবকে সম্মাননা জানাবেন। ক্রেস্ট প্রদানের পরে ওনারা ফুল দিয়ে সম্মাননা জানাবেন। আমাদের মহল্লা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জনাব রাশিদুজ্জামান রাশেদ উপস্থিত রয়েছে, বক্তব্য রাখার কথা ছিল। সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের নির্বাচিত সফল মেয়র আরিফুল হক চৌধুরীকে আজকে পাঠানটুলা এলাকায় মোহনা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা, এমনকি 8 নং ওয়ার্ডের কাউন্সিলরকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এমনকি এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সরাসরি মেয়র আরিফুল হক চৌধুরী সহ 8 নং ওয়ার্ডের কাউন্সিলরের বক্তব্য আমরা কভার করেছি। এখানে কিন্তু 8 নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াসুর রহমান এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে মোহনা সমাজ কল্যাণ সংস্থা পাঠানটুলা সিলেটের পক্ষ থেকেই সংবর্ধিত করা হচ্ছে। এর আগেই কিন্তু অতিথিরা বক্তব্য দিয়েছেন। সরাসরি যারা দেখছেন অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। যারা প্রাইম সিলেটি চ্যানেলে আছেন, অনেক জায়গা থেকে আপনারা কমেন্ট করছেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। সরাসরি সেই দৃশ্য দেখুন। আসলে মেয়র বলেছেন যে এই বিদায় কিন্তু বিদায় নয়, ওনার মরণের পর যেন সবাই জানাজা অংশগ্রহণ করে। আর সবাই এমনকি কতটুকু করেছেন, কতটুকু করার বাকি আছে, দায়িত্ব থাকা অবস্থায় তাও বলেছেন। সরাসরি দেখুন, আমাদের সাথেই থাকুন। হাসি মুখে মেয়র ক্রেস্ট গ্রহণ করছেন, বিদায়ী ক্রেস্ট। এরপরেই কিন্তু অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন 707 রেজি নম্বর যাদের 707 তারা কিন্তু ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানাবে মেয়র আরিফুল হক চৌধুরী এমনকি 8 নং ওয়ার্ডের কাউন্সিলরকে। এই যে এখনোই তারা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন 707 তারা কিন্তু ফুল দিচ্ছে। দর্শক যারা আমাদের সাথে ছিলেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মোহনা সমাজ কল্যাণ সংস্থা পাঠানটুলা সিলেটকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে ছিলেন, এমনকি যারা এই আয়োজন করেছেন, যারা দেখছেন, যারা দেখবেন, আমাদের সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।